আমরা লেকচার শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা অ্যাডহেসিভ ওয়্যার শেষ করেছিলাম একটা প্রবলেম দেখে, প্রবলেমটা সলভ করে আমরা লেকচার শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব অ্যাব্রাসিভ ওয়্যার থেকে। অ্যাব্রাসিভ ওয়্যার তখন হয় যখন একটা শার্প অথবা শার্প এবং হার্ড সারফেস অথবা শার্প অ্যান্ড হার্ড পার্টিকেল স্লাইড অন এ সফটওয়্যার সারফেস। এক জায়গায় বলা হচ্ছে সারফেস আর এক জায়গায় বলা হচ্ছে পার্টিকেল। একটু পরে এক্সাম্পলে যখন যাব ব্যাপারটা ক্লিয়ার হবে কেন এক জায়গায় সারফেস আর এক জায়গায় পার্টিকেল বলা হচ্ছে। এরকম একটা সারফেস বা এরকম একটা পার্টিকেল যখন বা একাধিক সারফেস একাধিক পার্টিকেল যখন একটা সফটওয়্যার সারফেসের উপর দিয়ে স্লাইড করে যায় তখন অ্যাব্রাসিভ ওয়্যার হয়। এই অ্যাব্রাসিভ ওয়্যারের জেনারেলি দুইটা সিচুয়েশন হয়। একটাকে বলা হয় টু বডি অ্যাব্রাশন আর একটাকে বলা হয় থ্রি বডি অ্যাব্রাশন। এই ফিগারে আমরা টু বডি অ্যাব্রাশনের ছবিটা দেখতে পাচ্ছি। এখানে যে এই উপরের সারফেসের এইটা হচ্ছে একটা শার্প অ্যান্ড হার্ড সারফেসের অ্যাসপেরিটি। এই যে এখানে বলা হলো শার্প অ্যান্ড হার্ড সারফেস। সো উপরেরটা হার্ড এবং এটা হচ্ছে একটা হার্ড সারফেসের একটা শার্প অ্যাসপেরিটি। ঠিক তেমনি এটাও একটা শার্প অ্যাসপেরিটি আর নিচেরটা সফট সারফেস। তো যখন এরকম যাবে তখন কি করবে সে এই ডেপথ ওয়াইজ এভাবে কেটে নিয়ে চলে যাবে এবং এটাকে ডেপথ বলি বা অন্য কোনো জায়গায় তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে ক্লাস করেছো মেটালকে আর এক মেটাল দিয়ে যখন কাটা হয় তখন এটাকে ফিড বলা হয়েছিল। যদি তোমাদের মনে থাকে এটাকে ফিড বলা হয়েছিল। লেদ মেশিনে একটা টুল দিয়ে যখন আরেকটা মেটাল কাটা হয় তখন এরকম একটা টুল বিট থাকে এখানে, তখন এটা একটা সারফেস থাকে না, একটা টুল বিট থাকে। সেটাকে আমরা সারফেসের সমতুল্য চিন্তা করতে পারি। সেই টুল বিটটা এরকম করে এক সাইডে একটা মেটালের ভিতরে থাকে, তারপরে এইটা ঘুরতে থাকে, নিচেরটা ঘুরতে থাকে। এটা যদি একটা সার্কুলার একটা কিছু হয়, ক্রস সেকশনের একটা কিছু হয়, এটা ঘুরতে থাকে আর টুল বিটটা এই ফিট বরাবর সামনের দিকে অগ্রসর হতে থাকে। ফলে চতুর্দিক দিয়ে এই পরিমাণ কাটতে থাকে। এটা খুব অল্প থাকে একটা ফিট। যদি অনেকবার কাটতে হয় তাহলে একবার কিছুটা কেটে নেওয়ার পরে পরের বার আবার একটু বাড়িয়ে দেওয়া হয়। তখন একবার কেটে যাওয়ার পরে এটা হয়ে যায় সারফেস, তখন আর একটু ফিট দেওয়া হয়। তারপরে সেকেন্ড টাইমে এটা হয়ে যায় সারফেস, তখন আর একটু ফিট দেওয়া হয়। এইভাবে মেটালের আস্তে আস্তে নিচের দিকে যাওয়া হয়। তো এটা হচ্ছে টু বডি অ্যাব্রাশন। টু বডি কেন বলা হচ্ছে? যে বডি এখানে দুইটা, নিচের সফট সারফেস একটা বডি আর উপরের হার্ড সারফেস আর একটা বডি। হার্ড সারফেস স্লাইস অন এ সফট সারফেস। এটার এক্সাম্পল আমরা কাটিং। এই যে তোমরা ফার্স্ট ইয়ারে মেশিন শপে এই কাজটা করেছো, প্র্যাকটিক্যালে কাজ করেছো, কাটিং। এটা সারফেস না থেকে এটা ছিল হচ্ছে টুল বিট। টুল বিটটা একটা সারফেস। কাটিং বা মেশিনিং এ আমরা এই কাজ করি। টুল বিটটার এই টিপ যেটা থাকে সেটা খুব হার্ড থাকে, টাংস্টেন ম্যাটেরিয়াল কোটিং থাকে এখানে, অথবা কোনো ট্রিটমেন্ট করে টিপটাকে হার্ড করে দেওয়া হয় আর মাঝখানের টাকায় রিলেটিভলি সফটওয়্যার থাকে সব অ্যাবজর্ব করার জন্য। এইটা যখন সফটওয়্যার বডির উপর দিয়ে চলে যায় তখন এটাকে আমরা, এটা নাম হচ্ছে কাটিং বা মেশিনিং, এবং এটাকে আমরা টু বডি অ্যাব্রাশন বলি। এবং এখানে এইটার কথা বলা হয়েছে সারফেস যায় আর পার্টিকেল যায় সেটা এখনো বলা হয়নি। সো এটাকে টু বডি অ্যাব্রাশন বলা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে থ্রি বডি অ্যাব্রাশন। থ্রি বডি অ্যাব্রাশনটা কি হয়? এখানে উপরের একটা সারফেস আছে, দিস ইজ ফার্স্ট ওয়ান বডি নাম্বার ওয়ান। এটা হচ্ছে বডি নাম্বার ওয়ান হচ্ছে এতটুকু, এইভাবে। দিস ইজ বডি নাম্বার ওয়ান। নিচেরটা সফট সারফেস, সো বডি নাম্বার টু। আর একটা হার্ড পার্টিকেল থাকে, বডি নাম্বার থ্রি। সেই জন্য এটাকে থ্রি বডি অ্যাব্রাশন বলা হয়। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমরা মেটাল পলিশ করি, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখার জন্য আমরা পলিশ করি। পলিশ করার জন্য আমরা এমআরই পেপার নেই। এমআরই পেপার কি থাকে? এমআরই পেপার এইটা সহকে এমআরই পেপার বলা হয়। এইটা সহ এমআরই পেপার, এটা আসলে দুইটা জিনিস, একটা না। উপরে একটা সারফেস থাকে আর এইটা থাকে তোমার পার্টিকেল, কার্বাইড পার্টিকেল।
কার্বাইড পার্টিকেল, ভেরি হার্ড পার্টিকেল, এমআরই পেপারের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। সো ওইটাকে 3 নম্বরে যদি আমি বলি। এবার এমআরই পেপারটাকে যখন আমি এই নিচেরটা আমার মেটাল সারফেস, এমআরই পেপারটাকে যখন আমি এইভাবে নিয়ে যাই, তখন কে কাটে? এমআরই পেপারের সারফেস কাটে না। এই যে কার্বাইড পার্টিকেলটা উপরের সারফেসের সঙ্গে অ্যাটাচড অবস্থা আছে, সে মেটালটাকে পলিশ করে। সো এটা হচ্ছে একটা পার্টিকেল। বলেছে generally a small particle of abrasive caught between the two other surfaces, এখানে আবার বলা হচ্ছে দুইটা আদার সারফেসেস এর মাঝখানে, সো দুইটা ভিন্ন ভিন্ন সারফেসের মাঝখানে এই পার্টিকেলটা আছে। and sufficiently harder, কার্বাইড পার্টিকেল খুব হার্ডার, যথেষ্ট হার্ডার এটা, that is able to abrasive up either or both of the radic, এখানে বলা হচ্ছে either, যে কোনো একটাকে অথবা দুইটাকেই সে করতে পারে। এই ক্ষেত্রে এক্সাম্পলে এটা কোনটাকে করছে? শুধু একটাকে করছে, নিচেরটাকে করছে, উপরেরটাকে সে অ্যাব্রাসিভ উইয়ার করছে না। কিন্তু অন্য এক্সাম্পল আছে যেখানে আমি একটু বলবো একটু পরে, যেখানে আমরা দেখব উভয় সারফেসকে সে অ্যাব্রাসিভ উইয়ার করে। সো বলা হচ্ছে কি ইন জেনারেল ডেফিনেশনে সে অ্যাব্রাড করতে পারে, ক্ষয় করে নিয়ে যেতে পারে যে কোনো একটাকে, যে কোনো একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখান থেকে, তোমরা পলিশিং এর সময় এই কাজটা করে থাকো, অথবা দুইটাকেই করতে পারে, উপরেরটা আর নিচেরটা দুইটাকেই করতে পারে, অফ দ্য ম্যাটিং সারফেসেস। এটাকে বলা হয় 3 বডি অ্যাব্রাশন। এক্সাম্পল হচ্ছে ফ্রি অ্যাব্রাশন পলিশিং। সো এটা হচ্ছে আমার এখানে অ্যাব্রাডেড হচ্ছে শুধু নিচের সারফেসটা। তোমরা জানো অলরেডি যে দুই ক্ষেত্রেই অ্যাব্রাডেড হয়, উইয়ার আউট হয়। এক্সাম্পলটা বলতে পারো তোমরা? কেউ বলতে পারবে? তোমরা নিজেরা হাতে কলমে কাজ করেছো যে একটা থার্ড পার্টিকেল থাকবে এবং দুইটা সারফেসকে সে উইয়ার আউট করে নিয়ে যাবে, পলিশিং করে নিয়ে যাবে। কি সেটা? এনিবডি? পলিশিং তো করেছো তোমরা, করেছো না? ইয়েস স্যার। পলিশিং করেছো। সো এমআরই পেপার দিয়ে পলিশিংটা করেছো, তাই না? এখানে কার্বাইড পার্টিকেল শুধু নিচেরটাকে তোমার পলিশ করে। এর ফাইনাল পলিশিং এর ফাইনাল স্টেপটা কি? ফাইনাল স্টেপ, তুমি এটা কোর্স থেকে শুরু করো, কোর্স থেকে আস্তে আস্তে এই গ্রিডটা ফাইনের দিকে যাও, তাই না? ঠিক আছে, ফাইনের দিকে। ফাইনালি কি করো? ফাইনাল পলিশিংটা, যার পরে আর পলিশিং করবে না, সেটাকে এমআরই পেপার দিয়ে করো। কি করো সেটাকে? একটা যে হুইল স্পিনিং। হ্যাঁ রাইট, হুইল থাকে, এখানে হুইল থাকে, তাই না? হুইলের এখানে কি থাকে? ভেলভেট ক্লথ থাকে, তাই না? ইয়েস স্যার। ভেলভেট ক্লথ থাকে, ভেলভেট ক্লথ থাকে। আর কি একটা পাউডার দাও বলো তো? অ্যালুমিনা পাউডার। সো অ্যালুমিনা ইজ হার্ডার পার্টিকেল হিয়ার, অ্যালুমিনা পাউডার দাও, আর তার উপরে তোমার স্যাম্পলটা থাকে। সো স্যাম্পল ইজ ওয়ান সারফেস, ভেলভেট ক্লথ ইজ সেকেন্ড সারফেস, and alumina powder is the third one, which is the carbide particle. এই ক্ষেত্রে কি করে? এবারে হুইলটা ঘুরতে থাকে, তোমার অ্যাব্রাডেড হয় দুইটা জিনিসই, তোমার স্যাম্পল সারফেসও ওইটা অ্যাব্রাডেড হয়, এই ভেলভেট ক্লথ অ্যাব্রাডেড হয়। সো উপরেরটা নিচেরটা দুইটাতে হয়, সেই জন্য বলছে বোথ অফ দ্য ম্যাটিং সারফেসেস হতে পারে। সো ওই ক্ষেত্রে এই বোথ অফ দ্য ম্যাটিং সারফেস। সো ওটাও 3 বডি অ্যাব্রেশন, এটাও 3 বডি অ্যাব্রেশন। অ্যাব্রাসিভ উইয়ারের এক্সাম্পল হচ্ছে এটা, এই ছবিটা তোমরা দেখেছো, কারণ তোমরা যখন স্যাম্পল পলিশ করো, যখন এমআরই পেপার নাও, ফার্স্টে তোমার পলিশিং ডিরেকশনটা এইদিকে দেখানো হচ্ছে। সো এমআরই পেপার দিয়ে তোমরা সব এই ডিরেকশনে যাও, কোর্স এমআরই পেপার নিয়ে। তারপরে নেক্সট ফাইনাল নিয়ে কোন দিকে যাও? তখন এই ডিরেকশনে যাও, এই ডিরেকশনে যাও। তারপরে নেক্সট ফাইনাল নিয়ে আবার এই ডিরেকশনে যাও, তারপর নেক্সট ফাইনাল নিয়ে আর এই ডিরেকশনে যাও। আস্তে আস্তে ফাইনাল নিতে থাকো, তখন যত ফাইনাল নিতে থাকো পরে এই দাগগুলো স্মলার হতে থাকে, এই স্মলার হতে থাকে। তো এইটা দেখে তোমাদের অ্যাডহেসিভ এর ফিগারের যদি ছবিটা মনে থাকে, তাহলে তুমি পার্থক্যটা ডেফিনেটলি বুঝতে পারছো। ওখানে কি ছিল? অ্যাডহেসিভের ঠিক এরকম একটা জায়গায় গর্ত হয়ে গিয়েছিল এবং এখান থেকে ম্যাটেরিয়ালটা উঠে যে অন্য জায়গায় বসে গিয়েছিল অথবা বসেনি। তো এই জায়গায় গর্তটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর এখানে তা না। আর যেখানে গর্ত হয়নি সেখানে এত প্রমিনেন্ট, এত ডিস্টিংক্ট লাইন দেখা যাচ্ছিল না, একটু রাবিং অ্যাকশন একটু দেখা গিয়েছিল, লাইন একটু বোঝা যাচ্ছিল, কিন্তু এতটা না। আর এখানে যে বরাবর গেছে সেই বরাবর খুব ডিস্টিংক্ট লাইন দেখা যায় এবং কোনো গর্ত না। সো দুটা দিকে বোঝা যায়। আমি দুইটা ছবি পাশাপাশি রেখেছি, নেক্সট স্লাইডে আমরা দেখব। এখানে বলা হচ্ছে অধিকাংশ, তাহলে আমরা দুইটা মেকানিজম দেখলাম, একটা অ্যাডহেসিভ একটা অ্যাব্রাসিভ। অধিকাংশ ক্ষেত্রে ইন মেনি কেসেস উইয়ার শুরু হয়, স্টার্ট
করে অ্যাডহেসিভ মেকানিজম দিয়ে, এবং অ্যাডহেসিভ মেকানিজম দিয়ে শুরু করার কারণে কিছু এখান থেকে কি হয়ে যায়, গর্ত হয়ে যায়, তার মানে কিছু পার্টিকেল উঠে যায়। এই পার্টিকেল গুলো সামনের দিকে যে দুইটা সারফেসের ভিতরে ইন্টারাক্ট হয়ে যায়, এবং হিটিং, কুলিং এবং বিভিন্ন মেকানিজমের কারণে ওই পার্টিকেলের গুলো হার্ড হয়ে যায়, শার্প হয়ে যায়। এবং অ্যাব্রাসিভ মেকানিজম আমরা জেনেছি, সেখানে কি হয়ে যায়, একটা হার্ড এবং শার্প সারফেস অথবা পার্টিকেল আর একটা হার্ড রিলেটিভলি সফটওয়্যার সারফেসের উপর দিয়ে যখন যায় তখন অ্যাব্রাসিভ মেকানিজম হয়। তাহলে এখান থেকে উঠে যে সেই পার্টিকেলটা এর ভিতরে যখন পলিশ মানে চাপে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার রাইজ করে, ফল করে, এইসব বিভিন্ন মেকানিজম, একটা প্রেসার থাকে, বিভিন্ন মেকানিজমের কারণে সেই সমস্ত অ্যাডহেসিভ পার্টিকেল গুলো, নট ইন অল কেসেস, ইন মেনি কেসেস, সেই সমস্ত পার্টিকেল গুলো ওই রকম হয়ে যেতে পারে, কেমন, হার্ড হয়ে যেতে পারে এবং শার্প হয়ে যেতে পারে। তাহলে কি হবে, এই হার্ড এবং শার্প পার্টিকেল গুলো দুইটা ম্যাটিং সারফেসের মাঝখানে ইন্টারাপ্ট হয়ে যায়। যখন ইন্টারাপ্ট হয়ে যায় তখন থ্রি বডি অ্যাব্রাশনের মতো কি করতে পারে, তখন এই যে এই অ্যাব্রাসিভ মেকানিজম চলে যায়। সো উইয়ারটা শুরু হয় অ্যাডহেসিভ মেকানিজম দিয়ে, আর তার শেষের দিকে অ্যাব্রাসিভ মেকানিজম চলে আসে। In many cases, not all cases বলা আছে, খেয়াল করি, in many cases wear mechanism at the start is adhesive, which generated wear particles that are trapped হয়ে যায় at the interface, resulting in a three body abrasive wear. তখন ওইগুলো হার্ডনেস বেড়ে যায় এবং শার্প হয়ে যায়। শার্প হয়ে গেলে তখন মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়, থ্রি বডি অ্যাব্রাসিভ উইয়ার। আমরা দুইটার ছবি পাশাপাশি রেখেছি যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। সো এটা হচ্ছে অ্যাডহেসিভ মেকানিজম, এই এখান থেকে ম্যাটেরিয়াল উঠে গেছে, আর লাইন গুলো অত ডিস্টিংক্ট না, এখানে কোনো ম্যাটেরিয়াল ওইভাবে উঠেনি, উঠে গেছে লাইন বারবার উঠে গেছে, লাইনগুলো খুবই প্রমিনেন্ট, ডিস্টিংক্ট, কন্ট্রাস্ট আমরা বুঝতে পারি অ্যাডহেসিভ মেকানিজম এর অ্যাপিয়ারেন্স আর অ্যাডহেসিভ মেকানিজমের অ্যাপিয়ারেন্স। অ্যাব্রাসিভ মেকানিজম বাই প্লাস্টিক ডিফর্মেশন। অ্যাব্রাসিভ মেকানিজমে যেহেতু পার্টিকেল উঠে যাচ্ছে, সো ডেফিনেটলি প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে। তিনটা ডিফর্মেশন মোড আছে, একটা হচ্ছে প্লাউইং, একটা হচ্ছে ওয়েস্ট ফর্মেশন, আর একটা হচ্ছে কাটিং। আমরা তিনটাই ওয়ান বাই ওয়ান দেখবো, প্লাউইং, ওয়েস্ট ফর্মেশন আর কাটিং। সো ফার্স্ট ওয়ান ইজ প্লাউইং। প্লাউইং মানে লাঙল চষা। আমরা যারা গ্রামে কৃষকদের লাঙল চষা দেখেছি সেটা যদি একটু রিকল করো তাহলে বোঝা যাবে। প্লাউইং এ কি হয়, আমি ছবিটা আগে একটু দেখে আসি। এই যে প্লাউইং, এইটা আমরা একটা টুল নিয়েছি, কাটিং টুল বিট। এটা ম্যাটেরিয়ালকে যখন সে কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে, যখন কেটে নিয়ে যায়, লাঙলের হাল যখন এখান দিয়ে যায় তখন কি হয়, এই জায়গার মাটি সরে যায়, সরে যেয়ে কি আসে, দুই পাশে চলে আসে, সো এইদিকে আসে আর এইদিকে চলে যায়। এখানেও সেই ঘটনা ঘটে, সেই জন্য এটাকে প্লাউইং বলা হয়। সো ম্যাটেরিয়ালকে এখান থেকে কেটে নিয়ে ম্যাটেরিয়াল সামনের দিকে চলে যাচ্ছে, এই দুই পাশে, সামনে দুই পাশে সরে যাচ্ছে। সো দুই পাশে সরে যাওয়ার কারণে একটা এই যে পিক হয়, এই জায়গাটা পিক হয়, এটাকে বলা হয় রিজ, RIDGE, রিজ। আর এই যে গর্ত হয় দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় ভ্যালি। সো এটা হচ্ছে ভ্যালি, VALLEY। সো রিজ এবং ভ্যালি তৈরি হয়। ম্যাটেরিয়াল দুই পাশে সরে যায়, সরে গেলে যে চূড়া তৈরি হয় ওটাকে রিজ বলে, আর যে গর্তটা তৈরি হয় এটাকে ভ্যালি বলে। তো এই হচ্ছে ইন সিম্পল ফিগার। হ্যাঁ, জিনিসটা একটু এত সিম্পল না, সেটা আমি দেখাবো পরে। আমরা আবার ওই স্লাইডে ফেরত যাই। প্লাউইং, সো ম্যাটেরিয়াল ইজ ডিসপ্লেসড, ম্যাটেরিয়াল সরে যায় ফ্রম এ গ্রুপ থেকে সরে যায় টু দ্য সাইডে চলে যায়, উইদাউট রিমুভাল অফ ম্যাটেরিয়াল। ফার্স্টে রিমুভ হচ্ছে না, স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে, পাশে সরে যাচ্ছে, রিমুভ হচ্ছে না, মানে বডি ম্যাটেরিয়াল থেকে সে ডিটাচড হচ্ছে না, ডিসপ্লেসড হচ্ছে, সরে যাচ্ছে শুধুমাত্র। সো রিজেস ফর্ম অ্যালং দ্য সাইডে রিজ ফর্ম হয়, যেটা আমি ছবিতে দেখালাম। রিজেস বিকাম ফ্ল্যাটেন্ড হুইচ ইভেন্চুয়ালি ফ্র্যাকচার, রিজ ফর্ম করার পরে ফ্র্যাকচার হয় আফটার রিপিটেড লোডিং অ্যান্ড আনলোডিং সাইকেল। বলা হচ্ছে প্রথমে সরে যায়, তারপরে ফ্র্যাকচার হয়, রিপিটেড লোডিং অ্যান্ড আনলোডিং। এইটা আমরা একটু ছবি দিয়ে একটু বোঝার চেষ্টা করবো কি হচ্ছে। সিঙ্গেল একটা ছবি দিয়ে আমরা রিস্ক যে ফর্ম হচ্ছে সেটা আমরা দেখে আসলাম। এবার আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি।
সেটা হচ্ছে আমি একটু বড় করে ছবিটা আঁকবো তাহলে বুঝতে সুবিধা হবে। সো এইটা হচ্ছে স্লাইডিং ডিরেকশন, এই বরাবর SD স্লাইডিং ডিরেকশন। স্লাইডিং ডিরেকশন। সো এই বরাবর আমার এটা গিয়েছে, টুলটা গিয়েছে, বা অ্যাব্রাসিভ হার্ড অ্যাব্রাসিভ টিপটা গিয়েছে এই বরাবর। গেলে কি হচ্ছে, আমার ম্যাটেরিয়াল এখান থেকে ডিসপ্লেস হয়ে এদিকে সরে যাচ্ছে, এদিকে ম্যাটেরিয়াল সরে যাচ্ছে এখানকার ম্যাটেরিয়াল। সো এই রিজ তৈরি হয়েছে দুই পাশে দুইটা। সো দিস ওয়ান রিজ RIDG, this one another রিজ RIDG রিজ। এখন এখানে আমরা দেখছি কি সারফেসের একটা অ্যাসপেরিটি টিপ আছে। এখানে আমি একটা টুল বিট বলি শো করা এখানে, যে একটা টুল বিট মানে হচ্ছে এরকম একটা টুল বিট, টুল বিট এখান দিয়ে গেছে। সো দিস ইজ দ্য টুল বিট টুল। সো আমরা যখন একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস করি, বা এমআরই পেপারের কথা চিন্তা করো, এই টুল বিটটা এমআরই পেপার হচ্ছে কার্বাইড পার্টিকেল। সো কার্বাইড পার্টিকেল তো একটা এখান দিয়ে যাবে না, র্যান্ডমলি এখান থেকে যাচ্ছে, এখানে পাশে পাশে সব যাচ্ছে। সো আমি বোঝার জন্য ছবি বড় করা হয়েছে। সো যখন এখান দিয়ে একটা যাচ্ছে, সো কি হচ্ছে, এই জায়গায় রিজ হচ্ছে। এইবারে এই রিজে আমি চলে আসি, এই রিজে এইবারে কার্বাইড পার্টিকেলটা এইবার এখান দিয়ে যাবে, আরেকটা কার্বাইড পার্টিকেল তো এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। কোন ডিরেকশনে যাবে, সে আগের মতো এই ডিরেকশনে যাবে। তো যখন এখান দিয়ে যাবে, একটু আগে মেটালটা সরে যেয়ে এই রিজে চলে আসছে, এইবার কি হবে, এইবার এখানে এইবার এই জায়গায় কি হবে, এই জায়গায় ভ্যালি তৈরি হবে। ভ্যালি তৈরি হয়ে এই জায়গার ছবিটা হবে, এই বরাবর ভ্যালি হবে। সো এই বরাবর ভ্যালি হলো, ভ্যালি হয়ে ম্যাটেরিয়াল আবার উঠে যাবে। একটু আগে এখানকার ম্যাটেরিয়ালটা রিজে ছিল, সো এইবারে যদি এখানে ভ্যালি হয়ে যাবে, ওই ম্যাটেরিয়ালকে চাপ দেয়, এই বরাবর যে ম্যাটেরিয়ালটা ছিল রিজে ছিল, এই বরাবর ম্যাটেরিয়ালটা ছিল। সো একে যদি এখন এই দিক থেকে ম্যাটেরিয়াল চাপ দিচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করো। যে ওইটা এরকম রিজে ছিল, আর এই ম্যাটেরিয়াল এইভাবে চাপ দেওয়ার কারণে এইটা এখানে একটু টুইস্ট হয়ে যাবে, ম্যাটেরিয়ালটা এরকম হয়ে যাবে। এটা বোঝা যায় কিনা? জি স্যার। এই ম্যাটেরিয়ালটা কেমন ছিল, এই ম্যাটেরিয়ালটা এই বরাবর ছিল, এখান থেকে এই বরাবর ছিল। সো এই বরাবর রিজ ছিল, এই বরাবর ভ্যালি ছিল, বা ভ্যালি আরো পরে ছিল, সরি এত না, আরো পরে ছিল। এখন যখন এখান দিয়ে আমি নিয়ে যাচ্ছি এটা, তখন এই ভ্যালিটা, আগের ভ্যালিটা এখানে ছিল। সো ভ্যালি ওয়াজ হিয়ার, ভ্যালি ওয়াজ হিয়ার, সো ভ্যালি ওয়াজ হিয়ার। এখন ভ্যালি হবে এখান দিয়ে, এখান দিয়ে ভ্যালি যে হবে, সে ম্যাটেরিয়ালকে এবার এইদিকে চাপ দেবে। এইদিকে চাপ দিলে এই জায়গাটায় ম্যাটেরিয়াল আগে এদিকে ফ্লো হচ্ছে, এখন এই দিক দিয়ে এখানকার ম্যাটেরিয়াল যখন আবার এদিকে চাপ দেবে, তখন হবে কি, সে এখানে একটা টুইস্ট ফর্ম করবে। শুধু টুইস্ট ফর্ম করবে না, এই জায়গায় একটা ট্রিমেন্ডাস চাপ তৈরি হবে। কোন বরাবর? এই বরাবর। সো এই বরাবর দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই বরাবর একটা ইন্টারনাল ক্রাক হয়ে যেতে পারে, এরকম ছোট ছোট কিছু ক্রাক হয়ে যেতে পারে। পারে কি পারে না, বুঝতে পারছো কিনা? লোডের অ্যাকশনের কারণে সারফেসটা এখান দিয়ে বেঁকে গেল এবং এই বরাবর একটা ক্রাক তৈরি। ঠিক তেমনি এখান দিয়ে যখন যাওয়ার কারণে এই বরাবর এরকম হলো, ঠিক তেমনি এখান দিয়েও তো আরেকটা যাচ্ছে, এখান দিয়েও তো আরেকটা যাচ্ছে, এইভাবে যাচ্ছে। গেলে তাহলে এখানেও ঠিক আরেকটা এরকম জিনিস তৈরি হবে, একটা টুইস্টিং তৈরি হবে। সো এই এবং এই বরাবর একটা ক্র্যাক তৈরি হবে, এই। সো এই বরাবর মেটালের ভিতরে একটা ইন্টারনাল উইকনেস তৈরি হচ্ছে। এরপরে এবার চিন্তা করো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এবং সাইমালটেনিয়াসলি স্টেপ গুলো হচ্ছে। এইবারে চিন্তা করো যে রিপিটেড লোডিং আর আনলোডিং বারবার বলা হচ্ছে। তাহলে এরপরে এইবারে যদি এখান দিয়ে যদি এইটা যায়, এটা যখন তৈরি হলো, তারপরে যদি এবার এখান দিয়ে যায়, তাহলে কি হবে, এইবার এখানে ভ্যালি তৈরি হবে। এখানে যখন ভ্যালি তৈরি হবে, তখন এই জায়গার চিত্রটা এরকম হয়ে যাবে যে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা ছিল ফার্স্ট স্টেপ,
থার্ড স্টেপটা হবে এটা এইভাবে যে এখানে তৈরি হচ্ছে একটা টুইস্ট, টুইস্ট হয়ে এখান দিয়ে যখন উঠে যাচ্ছে এখানে আরেকটা টুইস্ট হচ্ছে, একটা টুইস্ট হয়ে যায়, তারপরে এখান দিয়ে আরেকটা টুইস্ট ছিল অলরেডি, এরকম হয়ে যাচ্ছে, এবং এখানে টুইস্ট ছিল, এখানে ক্র্যাকিং ছিল। একটু আগে এই দুটো মিলে একটা ছিল, এখন মাঝখান দিয়ে যখন আবার গেল, এখান দিয়ে যখন আরেকটা টুল বিট গেল, ওই পুরো একটা দুটা ভাগে ভাগ হয়ে গেল, দুটা ভাগে ভাগ হয়ে গেল, এবং মাঝখান দিয়ে ক্র্যাক আরো উইক হয়ে গেল, কারণ এই ক্র্যাক কিছু ছিল একটা যথেষ্ট একটা লেন্থ বরাবর ছিল, এখন প্রত্যেক ওই একই জায়গা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ফলে এই লেন্থটা অনেক কমে গেল, এই লেন্থটা অনেক কমে গেল, এবং পুরো লেন্থ বরাবর কি হয়ে গেল, ক্র্যাক ইন্টারনাল ক্র্যাক ডেভেলপ করলো। ফলে এরপরে কি হবে, সেটা থার্ড স্টেপ, এখন আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এখনো যদি এটা ভেঙে না যায় তাহলে এরপরে কি হবে, এখান দিয়ে আরেকটা যাবে, এখান দিয়ে আরেকটা যাবে, সো এইটা আবার দুইটা ভাগে ভাগ হবে, এইটা আবার দুইটা ভাগে ভাগ হবে, এন্ড সো অন যদি চলতে থাকে, এভাবে চলতে থাকে, যত এইভাবে স্টেপ 3 4 যেতে থাকবে তত এই জায়গার লেন্থটা কমতে থাকবে, এবং এই বরাবর উইকনেসটা স্ট্রং হতে থাকবে, উইকনেসটা স্ট্রং, সো উইকনেসটা বাড়তে থাকবে। তার মানে কি এক সময় কি হবে, পুরো এই পার্টিকেলটা উঠে চলে আসবে, রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সো এইভাবে কি হচ্ছে, ম্যাটেরিয়ালটা উইয়ার আউট হয়ে যাচ্ছে। থার্ড স্টেপ, থার্ড স্টেপে না ভাঙলে ফোর্থ স্টেপে যে ভাঙবে, কোনো জায়গায় যে ভাঙবে। ফিগারটা তোমাদের ছবি বইয়ে আছে, শিটে আছে, সেখানে সমস্ত স্টেপগুলো একটা ফিগারের মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা যদি এইটা যারা বুঝতে পেরেছো তারা ওটা বুঝতে পারবে। আমরা ল্যাঙ্গুয়েজ আবার ফেরত যাই। রিজেস বিকাম ফ্ল্যাটেন্ড which eventually fracture, ভেঙে যায় after repeated loading and unloading cycle, কয়েকবার লোডিং এবং আনলোডিং সাইকেল হওয়ার পরে তারপর ভেঙে যায়। তো ছবিটা দেখালাম, তারপরে বলছে কি হয়, সাবসারফেস ক্র্যাক তৈরি হয়, causes subsurface plastic deformation and to the nucleation of surface cracks, ওই যে ক্র্যাকস আমি দেখলাম, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। ফার্দার লোডিং, আবার আনলোডিং আনলোডিং যখন ক্র্যাক তৈরি হচ্ছে, কজেস দিস ক্র্যাকস, এই ক্র্যাক গুলোকে এন্ড প্রি এক্সিস্টিং ভয়েডস অর ক্র্যাকস, এইগুলোকে প্রোপাগেট করে, সামনের দিকে আরো লেন্থ বরাবর নিয়ে যায়, হুইচ ইভেনচুয়ালি লোড টু থিন ওয়্যার প্লেটলেটস, কি করে, ছোট পার্টিকেল হিসেবে বেরিয়ে চলে আসে। যতক্ষণ না ভাঙবে ততক্ষণ ওইভাবে লোডিং আনলোডিং চলতে থাকবে, এবং পার্টিকেলটা ছোট হতে থাকবে, এবং যে লেন বরাবর ক্র্যাক ডেভেলপ করেছে ওই লেনটা ছোট হতে থাকবে, ফলে উইকনেস ডেভেলপ করতে থাকবে, এবং একসময় ওয়ের আউট হবে। এইটা হচ্ছে তোমার মেকানিজম। এক্সাম্পল কি, কোন কোন ধরনের মেটাল এটা হয়, ভেরি সফট মেটালস হয়, যেমন ইন্ডিয়াম, লিড ইত্যাদি, এই সমস্ত মেটাল এটা হয়। আমরা তিনটা মেকানিজমের কথা বলেছি ফার্স্ট স্লাইডে, একটা হচ্ছে প্লাউইং, একটা ছিল ওয়েস্ট ফর্মেশন, আর একটা ছিল কাটিং। তা প্লাউইংটা হয়, এই প্লাউইং এর মেকানিজমটা বললাম, এই প্লাউইং হয় কোন জায়গায়, ভেরি সফট মেটালে হয়, ইন্ডিয়াম লেডের। ওয়ার ডেব্রিস স্মল হয়, তোমরা বুঝতে পারছো, খুব যতক্ষণ না যথেষ্ট ছোট না হচ্ছে ততক্ষণ ডেব্রি হিসেবে উঠে আসতে পারে না। ডিফারেন্ট ওয়ার পার্টিকেলস আর ডিসপ্লেস অ্যালং দ্য সাইডস অফ দ্য গ্রুপস, এবং তারা গ্রুপের সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে বা ওর ভিতরে এন্টারপ্ট হয়ে যায়, এইভাবে সে সামনে প্রসিড করতে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট প্লাউইং। এই ছবিটা এখানে শুধু দেখানো হচ্ছে যে ইরিজ আর ভ্যালি তৈরি হচ্ছে, সেটা ছবি এটাও আছে, আর ওই যে স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম ওটা একটা ছবিতে বোঝানো আছে। সো দিস ইজ অল অ্যাবাউট প্লাউইং। দেন ইজ ওয়েজ ফর্মেশন। ওয়েজ এর শাব্দিক অর্থটা খিল বলা হয়। তোমরা এই সবগুলোই আসলে দেখেছো, ছবি দেখলে বুঝতে পারবে, এবং একটু যদি যখন প্র্যাকটিক্যাল করেছে তখন যদি ভালোভাবে খেয়াল করে দেখো তোমরা বুঝতে পারবে। ওয়েজ ফর্মেশনটা কি, ওয়েজ ফর্মেশনটা হচ্ছে, আবার ছবিতে যাই, দেখো আগের ছবির সাথে এই ছবির পার্থক্য কি ধরতে পারছো? এখানেও দেখো রিজ এবং ভ্যালি আছে, পার্থক্যটা কি? টুল বিটের সামনে ম্যাটেরিয়াল জমা হয়েছে, রাইট।
দিস ইজ কল্ড ওয়েট। এটা আগের ফিগারে ছিল না। যখন এটা যাবে এখানেও রিজ এবং ভ্যালি তৈরি হবে। আগেরটাতে শুধু রিজ এবং ভ্যালি তৈরি হয়েছে, দ্যাট ইজ মেটাল যতটুকু ডিসপ্লেস হয়েছিল 100% মেটাল দুই পাশে সরে গেছিল। এখন তা না, কিছু মেটাল দুই পাশে সরে যাবে আর কিছু মেটাল টুল বিটের সামনে যাওয়া হবে। দেখো সামনের অংশ কিন্তু এখনো কাটা হয়নি, তাহলে সামনের অংশ যদি কাটা না হয় কোনো ভয়েড তৈরি হয়নি, অথচ এখান থেকে কিছু মেটাল সামনের দিকে যাচ্ছে, তাহলে প্রথমে যখন যাওয়া শুরু হবে তখন তো অল্প মেটাল থাকবে, এখানে অল্প একটু মেটাল থাকবে। সো ওই দিককার যে আনএফেক্টেড মেটাল যেটা এখনো উইয়ার আউট হয়নি, সে তাকে কি করবে, একে চাপ দিবে। এই যে একটু তৈরি হলো মেটালটা, এই যে ভলিউমটা, তার জন্য তো জায়গা লাগবে, কিন্তু কোনো জায়গা নেই। তো ফলে সামনের আনএফেক্টেড যে মেটাল সারফেস তাকে চাপ দিবে। এইবারে চাপ সে সহ্য করতে পারছে, আর একটু বেশি হচ্ছে, বেশি হতে হতে যখন এত বড় হয়ে গেল তখন কি হলো, ওই চাপ সে আর সহ্য করতে পারলো না, কারণ জায়গা ওই পরিমাণ হয়নি। তখন কি হবে, এখান থেকে এই ভলিউমটা বের হয়ে আসবে। সো এই ভলিউমটা খুব স্মল, দেখা যাবে কি যখন টুল বেড সামনে যাচ্ছে ছোট ছোট এরকম পার্টিকেল এরকম সামনের দিক থেকে বেরিয়ে আসছে, সাইড থেকে না সামনের দিক থেকে বেরিয়ে আসছে ছোট ছোট পার্টিকেল। সো এটাকে বলা হয় ওয়েভ ফর্মেশন। এবং এটা বেরিয়ে আসবে কেন, কারণ সামনের মেটালটা কোনো জায়গা ওর জন্য তৈরি করেনি, এখন উইয়ার আউট হয়নি, ফলে সে তাকে চাপ দিচ্ছে। চাপের কারণে সে ওখানে থাকতে পারছে না। যখন একটা লার্জ ভলিউম, প্রথম দিকে অল্প যখন ভলিউম তাকে থাকতে পারে, মোটামুটি একটা লার্জ ভলিউম হওয়ার পরে তখন সে বেরিয়ে আসে। সো সাইড দিয়ে মেটাল শুধু পাশে ডিসপ্লেস হয়, উইয়ার আউট হয় না। নট, দিস ইজ নট, হ্যাঁ, দিস পার্টিকেলস আর নট ফর্ম ফ্রম হিয়ার, these particles are formed in plowing here. So এখানে wear out হয় শুধুমাত্র এই জায়গায়, এটাকে বলা হয় ওয়েভ ফর্মেশন। এটা কখন হয়, শর্ত কি, আগেরটা যেমন বলা হলো খুব সফট মেটালের ক্ষেত্রে প্লাউইং হয়। এটা কোন নিশ্চয়ই এটা সফট মেটালের ক্ষেত্রে হয় না, সফট মেটালের হলে প্লাউইং হতো, তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে মেটালের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যখন প্লাউইং না হয় সেরকম হবে। তবে কিছু মেটাল পাশে সরে যায়, ওই রিজ এবং ভ্যালি ফর্ম করে। An abrasive tip plows a groove and develops a wedge on its front. Waves form করে এর সামনে, কার সামনে, ওই টিপে, অ্যাব্রাসিভ টিপের সামনে। এটা হয় ওই কখন হয়, ওই সমস্ত মেটালের ক্ষেত্রে যাদের শর্তটা হচ্ছে shear strength of interface and shear strength of the bulk, মেটালের যেটা নিচে যে সারফেসটা আছে, নিচে যে সারফেসটা আছে, shear strength at the interface, এই যে টপ সারফেস, আর shear strength at the bulk, bulk মানে হচ্ছে নিচে এই জায়গায়, এই জায়গায়, এই দুই shear strength এর যে ইয়েটা, রেশিওটা, সেটা হাই। হাই বলতে কত, 0.5 থেকে 1 বলা আছে। এরকম একটা রেঞ্জ হলে তখন কিছু মেটাল পাশে সরে যায় আর কিছু মেটাল ওয়েজ ফর্ম করে, এবং মেটাল রিমুভালটা ওয়েজ ফর্মেশনের মাধ্যমে হয়। Only some metals, যে কিছু মেটাল সরে যায় সেটা বলছে some metals, some of the metal is displaced to the sides, সাইডে সরে যায়, and shows and remaining metal shows up as a wedge, এবং বাকিটুকু রিমেইনিং বলতে মেজর মেটাল, only some metal, অল্প পরিমাণ মেটাল সাইডে সরে যায় এবং বেশি পরিমাণ মেটাল চলে যায় ওয়েজ। সো শর্তটা আমাদের মনে রাখতে হবে, কখন ওয়েজ ফর্ম হয়, ওয়েজ ফর্ম হয় এই শর্তে, যখন shear strength ratio of interface and bulk becomes 0.5 থেকে 1, এটাকে হাই বলা হচ্ছে। So this is wedge formation. Now is cutting. ছবিটা দেখলেও আমরা আবার বুঝতে পারবো কাটিংটা কখন হয়, সেটাও তোমরা দেখেছো। দেখো কাটিং রিবনের মতো বেরিয়ে আসে, এটা দেখেছো কিনা? আমরা তো দেখে, আমার তো মনে পড়ে আমি দেখেছি। Yes sir, মেশিন শপে যখন করো দেখা যায় লম্বা সুতার মতো বেরোতে যাচ্ছে, বেরোতে বেরোতে একেবারে এটা যখন একসময় অনেক লম্বা হয়ে যায়, সেলফ ওয়েটের কারণে এখানে তখন কেটে যায়, কিন্তু কাটতে চায় না। আবার কিছু কিছু মেটাল ওই যে আগের ছবির মতো টুকটুক করে ছোট ছোট টুকরা হয়ে বেরিয়ে যায়, সো এটা রিবন ফর্মেশন। এইটা কখন হয়, দেখো এখানে ওয়েজ নাই, কিন্তু মেটাল এখান থেকে বেরিয়ে এসে বাইরে চলে যায়, কিন্তু ওর থেকে সে ভেঙে যাচ্ছে না। লার্জ অ্যাটাক অ্যাঙ্গেল, এখানে শর্তটা হচ্ছে মেটালের যখন মানে কাটিং টিপটা যখন লার্জ অ্যাটাক অ্যাঙ্গেল, লার্জ অ্যাটাক অ্যাঙ্গেল মানে হচ্ছে, সো অ্যাটাক অ্যাঙ্গেলের ডেফিনিশন আমরা জানি, এই একটা ফিগার দিলাম, এই একটা ফিগার দিলাম। সো এই একটা টিপ হতে পারে, আর একটা টিপ হতে পারে কেমন,
লার্জ অ্যাটাক অ্যাঙ্গেল কোনটা, উপরেরটা না নিচেরটা? অ্যাটাক অ্যাঙ্গেল মনে আছে? নিচেরটা। নিচেরটা। অ্যাটাক অ্যাঙ্গেল ইজ দিস ওয়ান। অ্যাটাক অ্যাঙ্গেল ইজ দিস ওয়ান। সো উপরেরটা আমরা বাংলায় বলি ভোতা, নট শার্প। সো অ্যাটাক অ্যাঙ্গেল এইটা বেশি, সো এটা শার্প। তো যখন শার্প অ্যাঙ্গেল হয়, লার্জ অ্যাটাক অ্যাঙ্গেল হয়, close a groove and remove the material in the form of discontinuous or ribbon. Ribbon ফর্মে ফিতার মতো এরকম বেরোতে থাকে। Shaped debris particles. So 3 রকম ভাবে মেটাল উইয়ার আউট হয় এবং আমরা 3 রকমই দেখেছি এবং 3টার কন্ডিশন আমরা জানি। So plowing, waste formation and cutting. So এখানে আমাদের আজকের লেকচার শেষ করব। আমাদের আর নেক্সট ক্লাস দুইটাতে হয়ে যেতেও পারে, আবার না হলে 3টা লাগবে। 2টা অথবা 3টা লেকচার আমাদের শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের টেস্ট যেগুলো হচ্ছে, আমরা 5টা টেস্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কুইজ সামনের সপ্তাহে মঙ্গলবারে একটা আছে, এটা হলে 2টা কুইজ হবে। ক্লাস টেস্ট একটা নেওয়া আছে বিফোর কোভিড সিচুয়েশন। প্রেজেন্টেশন সেকেন্ডটা চলতেছে, আগামী দিনে শেষ হয়ে যাবে। সো প্রেজেন্টেশন 2টা, এইটা হচ্ছে 5টা। আর একটা আমার বাকি থাকে, আর একটা নিব হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মিলে 6টা হয়ে যাবে। এই অ্যাসাইনমেন্টে আমি আজকেই অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে উইয়ার অফ ম্যাটেরিয়াল। উইয়ার অফ ম্যাটেরিয়াল এই টাইটেলে। এটা একটা পেজ লিমিট থাকবে, তোমরা সুন্দর করে একটা রিপোর্টের মতো লিখবা, যেমন তোমরা এর আগে সেশনাল ক্লাসে আমরা দিয়েছিলে পেজ লিমিট। এখানে একটা পেজ লিমিট থাকবে। পেজ লিমিট হচ্ছে 5 পেজেস ম্যাক্সিমাম, including top page. টপ পেজে ওই যে তোমরা যেমন রিপোর্ট দিয়েছিলে টপ পেজ, সেরকম তোমার নাম, টাইটেল থাকবে, টাইটেল অফ অ্যাসাইনমেন্ট, তোমার নাম থাকবে, স্টুডেন্ট নাম্বার থাকবে, ডেট অফ সাবমিশন থাকবে। এই ইনফরমেশন গুলো থাকবে। আমি অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার দিয়ে দেবো টিমসে, তোমরা সেখানে আপলোড করে দেবো। এর লাস্ট ডেট হবে, লাস্ট ডেট অফ সাবমিশন। এটা হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে 25শে ডিসেম্বর পর্যন্ত বলা আছে, যদি ওটা শুক্রবার পড়ে যায় তো ওটাই আমি দেবো অনলাইন সাবমিশন। সো 25/12 এই টাইম হচ্ছে 5 PM। এর ভিতরে ম্যাক্সিমাম 5 পেজে, যার টপ পেজে কোনো কিছু লেখা থাকবে না, শুধু এইটুকু লেখা থাকবে আর কিছু না। আর বাকি 4টা পেজের এক সাইডে একটা 4টা পেজ তোমরা জিস্ট কথাগুলো লিখবা, ইম্পর্টেন্স কথাগুলো লিখবা, লিখে একটা অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করবা। সবাই হাতে লিখবো? হাতে লিখবে সবাই, কেউ টাইপ করবে না, সবাই হাতে লিখবে সুন্দর করে। এবং উইয়ার বলতে আজ যে পর্যন্ত পড়ালাম সেটা না, আরো যে 2-3টা অথবা 3টা হবে ক্লাস হবে সেই পর্যন্ত সব পুরোটাই তোমার। তারপরেও আমার যেদিন লাস্ট ক্লাস হবে তারপরেও হয়তো বা আমাদের আগামী সপ্তাহে, আজকে হচ্ছে 1 তারিখ, আগামী সপ্তাহে তোমার আছে 15 তারিখ হয়তো বা শেষ হয়ে যাবে আশা করছি। 15 তারিখ মঙ্গলবার শেষ হয়ে যাবে, 16 তারিখ। হ্যাঁ, আর 15 তারিখে গেলে আমি 2টা ক্লাস পাবো এখনো। তো 15 তারিখ থেকে তোমার 25 তারিখ 10 দিন সময় পাবো তোমরা, ঠিক আছে? পুরো উইয়ার অফ ম্যাটেরিয়াল পুরোটা, এখনো যে 2টা বা 3টা ক্লাস বাকি আছে সেই দুটো ইনক্লুডিং, এই তাহলে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে?
না থাকলে আমি এখানে শেষ করে দেই। আর আগামী মঙ্গলবারে তোমাদের ক্লাস কুইজ আছে। কুইজ আগের মতোই 12টায় শুরু হবে, 12:22-এ শেষ হবে। যারা আগের দিনে ঠিকমতো সাবমিট করতে পারোনি, যে কোনো কারণে হোক, 22-এর জন্য অপেক্ষা করবো না, অ্যাকচুয়ালি 20-এ শেষ, আর 2 মিনিট সাবমিশনের জন্য। ওটা আমি আলাদা করে দেইনি, ওটা সেই জন্য তোমার যখন 20 হয়ে যাবে তুমি তখন সাবমিট করে দেবা। 22 হোক এই করতে গেলে তুমি সাবমিট করতে পারবে না, আগের দিনে যেমন হয়েছে কয়েকজন। এবং কোশ্চেন যা থাকবে তাতে 12 থেকে 15 মিনিট এনাফ। ক্লোজ করে দিচ্ছি। রোল কল করছি। রোল নম্বর 1 সুমিত। সুমিত, তুমি কি অসুস্থ সুমিত? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পেয়েছি। আর ইউ ওকে? ফিজিক্যালি ওকে? ওকে। রোল নম্বর 2 আকিব জামান। প্রেজেন্ট স্যার। 3 সুমায়াতুল হাসান। Absent. 4 Present, sir. 5 Present, sir. 6 প্রেজেন্ট স্যার। 8 Present, sir. 9 absent. Gulam Murtaza. 10 Yes, sir. 11 Shagata. 12 Yes, sir. 13 14 Moinul Islam. Okay, Moinul Islam present dilam. Okay. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Sir. 20 Rahan Jaman. Rahan Jaman present. 21 Shirajul Karim Anim. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Hassan Al Jame. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 Jahir Rahan. Absent. 29 Rakib Hassan. Yes, sir. Yes, sir. Okay. 29 absent. 30 Yes, sir. 31 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 Mushir Rahman. 35 চ্যাটে লিখছে স্যার, ও মাইক নষ্ট। Okay. 36 Yes, sir. 37 Shapno. Shammo Shapno. 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Hridoy Saha. 44 Yes, sir. 45 Aditya Arnab. বুঝতে পারছি না। 46 Yes, sir. 47 Present, sir. 48 Sajidul Islam. Sadiqul Islam. 49 Yes, sir. 50 Yes, sir. আচ্ছা দেখছি 1441 অ্যাবসেন্ট। আচ্ছা রোল নম্বর এখানে কারা কারা দিয়েছে? 35 প্রেজেন্ট। 35 তো দিয়েছে মনে হয়। 35 প্রেজেন্ট, তারপরে 29 28 প্রেজেন্ট। হ্যাঁ ঠিক আছে। 29 প্রেজেন্ট, 29 21 প্রেজেন্ট, 28 দিয়েছে, 21 প্রেজেন্ট। ওকে, 20 প্রেজেন্ট। হ্যাঁ জামান, হ্যাঁ ঠিক আছে।
11 present, 11 present, 14 present, 11 present,